ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান। আমাদের আজকের আলোচনার বিষয়, আমেরিকার পুলিশ কেন বুকে গুলি করে, কেন তারা পিঠের উপর চেপে বসে। সেলিম খান, আমেরিকান পুলিশ যেখানে আপনি জানেন যে 2020 সালে একটা বড় ঘটনা ছিল, যেটি পিঠের উপর চেপে বসার কারণেই তার মৃত্যু হয়েছিল। প্লাস দেখা যায় যে যে কোনো অপরাধ, সামান্য ঘটনা, কেউ একজন দৌড়ে আসছে, কারো হাতে ছুরি চাকি, এটা দেখেই তারা গুলি করে বসে এবং সেই গুলিতে মৃত্যুও হচ্ছে। পরিসংখ্যানের কথা যদি একটু বলি যে 2019 সালে এই মৃত্যুর সংখ্যা কিন্তু 1014 জন। 2015-16 সালের এই সময়টা, এক বছরের সময় দেখা যায় সেখানে 1324 জন মৃত্যু বরণ করছে পুলিশের এইভাবে গুলিতে অথবা তার বুকের উপরে উঠে চেপে বসার কারণে। আপনি জানেন যে বিভিন্ন স্টেটে এই ধরনের বুকের উপরে চেপে বসা, ঘাড়ের উপরে চেপে বসাকে নিষিদ্ধ করা হচ্ছে, আইন করে করা হচ্ছে। বিশেষ করে নিউ ইয়র্কে এটি কিন্তু পাশ হয়ে গেছে। তার বিরুদ্ধেও কথা উঠছিল যে এটা রাখতে হবে পুলিশের জন্য, নাহলে পুলিশের কাজ করা কঠিন। কিন্তু হাইকোর্ট তাদের যে সর্বোচ্চ আদালত সেখান থেকে বলছে না, এটা থাকবে না। নিউ ইয়র্ক স্টেটে এটা নাই, কিন্তু অন্যান্য স্টেটে আছে। সেটার প্রমাণ কিন্তু ওহাইওতে আপনি জানেন যে গত পরশুদিনই, মানে 27 গতকালকেই আরও একজনের মৃত্যু। কেন এরকম হচ্ছে? দেখুন, ওয়াইওর যে পানশালা, সেখানে শুক্রবার দিন তাদের উইকেন্ডে একজন মানে তাদের যারা কাজ করে তারা উইকেন্ডে শুরু মিন্স হচ্ছে ওদের শুক্রবার মানে বিকালের পর থেকেই উইকেন্ড শুরু হয়ে যায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। উইকেন্ডের পরের ওনারা পানশালায় যান, সেখানে যান, এটা তাদের কালচারের একটা অংশ। এবং কৃষ্ণাঙ্গ যারা আছেন তাদের অনেকেই মানে লাইফে যেভাবে দেখেন, এটা তাদের কালচার, তাদের সংস্কৃতির একটা পার্ট হয়ে গেছে অনেকে। কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটেছে, সেখানে একটি গাড়ি এসে রাস্তার ল্যাম্পপোস্টে ধাক্কা মেরেছিল। ধাক্কা মারার পর পুলিশ ওই লোকটিকে খুঁজছিল। উনি যে লোকটি মারা গেছেন, ফ্রাঙ্ক টাইসন, 53 বছর বয়স, উনি তখন কিন্তু পালিয়ে বেড়াচ্ছিলেন। এবং ওই পানশালার ভেতরে এসে পুলিশ শেষ পর্যন্ত তার খুঁজে পেয়ে উনি প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন। তারপর পুলিশ ধস্তাধস্তি হওয়ার এক পর্যায়ে পুলিশ তার প্রথমে পেছন দিক থেকে হ্যান্ডকাপ পরিয়ে তাকে মাটিতে কিন্তু উপুড় করে ফেললে একটা মানুষের কিন্তু যখন আপনি পেছন দিকটা পিছমোড়া করে হ্যান্ডকাপ করাবেন এবং উপুড় করে ফেলবেন, তখন কিন্তু ওই মানুষটার আর করার কিছু থাকে না। এরপর আপনি যদি আপনার হাঁটু দিয়ে মানে তার কাঁধের উপর প্রচণ্ড জোরে চাপ দিতে থাকেন, তাহলে কিন্তু ওই স্বাভাবিকভাবেই ওই লোকটার দম বন্ধ হয়ে আসবে। এবং উনি যতক্ষণ যেটুকু সময় সুযোগ পেয়েছিলেন, সে বারবার বলছিলেন যে এই যে ফ্রাঙ্ক টাইসন, যে ভাই আমার দম বন্ধ, আমি শ্বাস নিতে পারছি না। কিন্তু সে যেই পুলিশ অফিসার ধরেছিলেন, তিনি বলছেন যে না, তুমি ভালো আছো, ওসব কথা বাদ দাও। মানে ভিডিওর চিত্রটা পুরোপুরি ফাঁস হয়ে গেছে এবং এটা একদম সবাই, দুনিয়া যে প্রান্তে থাকেন তিনি এটা দেখতে পারেন। তো পুলিশের এই ধরনের আচরণ আমাদেরকে মনে করিয়ে দেয় যে 2020 সালের মিনেসোটায় ওইখানে যে জর্জ ফ্লয়েডকে মারা হয়েছিল, জর্জ ফ্লয়েডকে ঠিক একই কায়দায় এবং তিনিও বয়স্ক, এই বয়স্ক 53 বছরের একটা লোক যে বিরাট শক্তিশালী, এটা কিন্তু না। ওদের পুলিশের নিয়ম আছে যে তুমি যদি একটু এদিক ওদিক দেখো, তাহলে তুমি এটা করতে পারো, গুলি করতে পারো, তুমি ঘাড়ের উপর চেপে বসতে পারো, পিঠের উপর চেপে বসতে পারো, তাতে যদি ওর দম বেরিয়ে যেতে পারে, এতে কোনো ধরনের কোনো বিচার এর মুখোমুখি তাদের যদি হতেও হয়, কিছু লোকের শাস্তি হয়, কিন্তু অধিকাংশই পার পেয়ে যায় বলে পুলিশ এই কাজটি করে। তাদের যে পুলিশের যে ট্রেনিংটা, প্রতি 6 মাস পর তারা এই ট্রেনিং অংশ নেন এবং গুলি তাদের শেখানো হয় যে গুলিটা কিভাবে করতে হবে। তো তাদের যে ডায়াগ্রামটা যদি দেখা যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তারা গুলিটা করতে পারেন ঘাড়ের থেকে কোমর পর্যন্ত। অর্থাৎ যদি কোনো আসামি বা সন্দেহভাজন কাউকে তারা গুলি করতেছেন, ওই অর্থে বুকের উপরেই গুলি করতে। তো গুলি করার পরে আবার তারা চেষ্টা করতেছেন, কিন্তু তাকে বাঁচানোর চেষ্টাও করেন, যে ফার্স্ট এইড দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বুকের উপরে গুলি করার পরে তো একজন ব্যক্তিকে বাঁচানো তো খুব সহজ কোনো কাজ, এবং গুলিটা কিন্তু একটা গুলি করছেন তা না, 3টা 4টা 5টা 6টা পর্যন্ত গুলি করছেন। এটার কারণ কি? একটা আপনার সহজ কথা বলি, যে যাদেরকে বলা হয় যে গণতন্ত্র, মানবাধিকার এবং দুর্নীতির বিরুদ্ধে সব কিছুর একটা আইডিয়াল আদর্শ দেশ, আপনি দেখবেন সেখানেই এসবের ব্যত্যয় কিন্তু অনেক
অনেক বেশি। এই ব্যত্যয়গুলো কিভাবে? এর একটা সামাজিক কারণ আছে। আমেরিকা কিন্তু আজকে এই জায়গায় আসেনি। আমেরিকা একসময় দাস প্রথা ছিল, সেই দাস প্রথার বিরুদ্ধে উত্তর ভার্সেস দক্ষিণের মধ্যে যুদ্ধ হয়েছে। এই যে কৃষ্ণাঙ্গ বা যারা শ্বেতাঙ্গ নন, আমি বলবো যারা শ্বেতাঙ্গ নন, অশ্বেতাঙ্গ, তাদের সম্পর্কে কিন্তু একটা অদ্ভুত বিদ্বেষ মনোভাব তারা পোষণ করেন। এই মনোভাবের কারণে যেটা সামাজিকভাবে যেটা বাইরে আসে না, কিন্তু এটা কিন্তু পোষণ করেন তারা। প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প, তিনি যে প্রচারটা চালাচ্ছেন, সেই প্রচারের কি যে শ্বেতাঙ্গ আমরাই শ্রেষ্ঠ। তো এই যে লোকগুলোর মধ্যে বোঝানো হচ্ছে যে শ্বেতাঙ্গ আমরাই শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের যে দাবিদার, সেখানে একজন কালো মানুষ যখন কোনো অপরাধ করে, যে শ্বেতাঙ্গ নয়, অশ্বেতাঙ্গ, কালো হতে পারে, সে বাদামি হতে পারে, তার গায়ের চামড়ার রং, কোনো কিছু যায় আসে না, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে তারা বিন্দু মাত্র চিন্তা করে না। আপনি ছোট্ট একটা রিপোর্ট কিন্তু এখানে আছে, যেটা একেবারেই মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন ব্যুরো অফ জাস্টিস স্ট্যাটিস্টিক্সের একটা পরিসংখ্যান, যে যত মানুষ, অর্থাৎ 1348 জন, যেটা 16 সালে মারা গিয়েছেন, 15 থেকে 16 সাল পর্যন্ত, এবং 2019 সালে ওয়াশিংটন পোস্ট বলতেছে যে তাদের 1014 জন এরকম পুলিশের গুলিতে মারা গেছেন। তো মার্কিন জাস্টিস স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান বলতেছে যে এর মধ্যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গর যদি পার্থক্য তৈরি করেন, কৃষ্ণাঙ্গদের মৃত্যুটা দৃষ্টিকটু পর্যায়ে চলে গেছে, অর্থাৎ যত মৃত্যু তার বেশিরভাগই আসলে কৃষ্ণাঙ্গদের মৃত্যু হয়েছে পুলিশের হাতে। এইটাই তো আমি আপনাকে বলার চেষ্টা করছি, যে ওনারা বলছেন কিন্তু ব্যবস্থা নিচ্ছেন না কেন? ওনারাই তো ক্ষমতায়, ওই জাস্টিস ডিপার্টমেন্টই তো প্রচন্ড শক্তিশালী একটি বিভাগ আর কি, ঠিক আছে। তারা প্রেসিডেন্টকে প্রস্তাব করেন না কেন? তারা মার্কিন সিনেট বা হাউস অব রিপ্রেজেন্টেটিভকে কেন বলেন না যে এই বিষয়ে এই আইন করতে হবে? তারা কেন মানে এই বিষয়ে জবাবদিহি চান না? একটা প্রসঙ্গ কিন্তু আসছে যে নিউ ইয়র্কে কিন্তু এই যে ঘাড়ের উপরে চেপে বসা, যেটা ওরা বলে ডায়াফ্রেম, চোখহোল্ড, এই যে জিনিসগুলো, এইটাকে বাতিল করলো নিউ ইয়র্ক পুলিশ। নিউ ইয়র্ক পুলিশের পরবর্তীতে এটা আবার হাইকোর্টে হলো যে না, এটা বাতিল করা যাবে না। পুলিশরাই নিজেরা বলতেছে যে এটা বাতিল করলে তাদের কাজ করতে অসুবিধা হয়, কিন্তু হাইকোর্ট নিউ ইয়র্কের জন্য এটা বলবৎ রাখছে। নিউ ইয়র্কে এই ঘাড়ের উপরে চেপে বসা এটা তারা বন্ধ রাখতে পারছে। তাহলে অন্যান্য স্টেটগুলো কি কোনো ব্যবস্থা নিতে চাচ্ছে না, মানে নাকি তাদের সে ব্যাপারে তেমন কোনো, সুপ্রিম কোর্ট যদি তাদের থাকে, তারা কি পুরোটার জন্য একটা রায় কোনোভাবে দিতে পারে না? এখানে তো আমেরিকার সিস্টেমটা একটু আলাদা, তো আপনার ওই স্টেটেরও সুপ্রিম কোর্ট আছে, আবার মানে ফেডারেল সুপ্রিম কোর্ট আছে, ঠিক আছে। ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কিন্তু বিষয়টা হচ্ছে যে মূল জিনিস হচ্ছে নিরাপত্তা বাহিনী সেটা আমেরিকা হোক আর বিশ্বের যে জায়গায় হোক, সে এই যে বিভিন্ন যারা সন্ত্রাসী বলি বা টেররিস্ট বা জঙ্গি বলি, যারা বলি, যে কাজটি করছে, তারা তার পাল্টা কাজটা আইনানুগ পন্থায় করার অধিকার চায়। এখানেই কিন্তু মানে মানে বৈপরীত্যটা এইখানে, যে টেররিস্টরা বা সন্ত্রাসীরা বা জঙ্গিরা যে কাজটি করছে, সে কাজটি হচ্ছে অবৈধ একটা কাজ, যে কাজের কোনো নেই। কিন্তু একটি পুলিশ হোক বা যে কোনো ধরনের নিরাপত্তা বাহিনী হোক, সেটা যুক্তরাষ্ট্রের হোক আর সেটা বাংলাদেশ, ভারত, যে দেশেরই হোক না কেন, সে হচ্ছে একটি দেশের আইন দ্বারা পরিচালিত নিরাপত্তা বাহিনী। সে কিন্তু ওই সন্ত্রাসী যে কাজটি করতে পারে, সেই কাজটি যদি পুলিশ করে, তাহলে দুটি সংগঠনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই পার্থক্যটি যদি তারা যারা কাজ করেন তারা রাখতে চান না, যারা এই পুলিশ ডিপার্টমেন্ট হোক বা অন্যান্য নিরাপত্তা বাহিনীর থাকুক, তারা তাদের রক্ষা কবচের জন্য যতগুলি কাজ সন্ত্রাসীরা করে, ততগুলি কাজ ওনারা করতে চান, এবং এর জন্য তার উপর একটা আইনি ছাপ দিতে চান। এটি হচ্ছে একটা সমস্যা, যেটা বাংলাদেশি বংশোদ্ভূত কিছুদিন আগে যে উইন রোজারিও, যে 19 বছরের একটা অসুস্থ ছেলে, তাকে তার হাতে জাস্ট একটা কাঁচির মতো একটা ছিল, এটা দেখেই তাকে বুকে গুলি করা দেওয়া হয়, 6টা গুলি করা হয়েছে, একটা নয়, স্পট ডেড সে। এবং ওই কাঁচি দিয়ে একটা পুলিশ অফিসারের, অনেক সময় যারা অভিযানে যান তাদের তো বুলেট প্রুফ জ্যাকেট থাকে, মাথায় হেলমেট থাকে, তাদেরকে মারা কোনোভাবেই সম্ভব না। সামনে মা তাকে ধরেই রাখছে, আছেন তার ভাই আছেন, তাদের সামনেই গুলি করা হলো, এবং একটি নয় 6টি গুলি। এবং এক খুব স্বাভাবিক প্রশ্ন, বলেন তো, যে এত মানবাধিকারের কথা বলেন যিনি, এই কিছুদিন আগে 23শে এপ্রিল তাদের মানবাধিকার রিপোর্ট প্রকাশ হয়েছে, তবে কেন তাদের, আপনি যেটা বললেন সেটি তো সত্য, যে তাদের কাঁধ থেকে কোমর পর্যন্ত এর মধ্যে গুলি করতে হবে। তো এর মধ্যে গুলি করলে কোন মানুষ বাঁচবে? এইরকম লেথাল
তো ধরুন পৃথিবীতে এর অনেক রকম অল্টারনেটিভ আছে। আমরা আমাদের সীমান্তে বলছি যে ভাই যে বিএসএফ গুলি করে সেখানে বলছি যে রাবার বুলেট ব্যবহার করার কথা, তারপরে লেথাল ইনজেকশন দেওয়ার কথা যেটা দিয়ে পশু পর্যন্ত মানে ইয়ে করা হয়। আমরা পায়েগুলির কথা সবচেয়ে বেশি পায়ে গুলি করতে পারে, একটা লোক পায়ে গুলি লাগলে নিশ্চয়ই মরবে না, আহত হবে, সে অন্তত প্রাণে বাঁচবে। সেই কাজটা কিন্তু তারা করছেন না। মানবাধিকারের কথা প্রায় শেষ পর্যায়ে আমরা মনে করি যে আসলে এইভাবে পুলিশের হাতে এই ধরনের যে কিছু ঘটনা যেটা আপনি বললেন যে বাঁচার জন্য এত আকুতি যে তুমি জাস্ট আমার ঘাট থেকে উঠলেই আমি বেঁচে যেতে পারি, সেটা পর্যন্ত সেখানে রক্ষা করা হয়নি। প্লাস পুলিশের গুলিতে এত মৃত্যু, এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পুলিশের গুলিতে মারা যাচ্ছে, যেটা তাদের রিপোর্টই বলছে আর কি, দিনে 4 জন, মাসে 135 জন। ধন্যবাদ সেলিম খান। এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। রবি থেকে বৃহস্পতি থাকুন 10 মিনিটের সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।